বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রীদের। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। তো আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তার আগে একটু পিছন ফিরে আসি, অর্থাৎ বিগত ক্লাসে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বা পরিধি কী। আমরা সোজা কথায় বলি রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্স কথাটা এসেছে পলিস বা পলিটাস থেকে। পলিস হচ্ছে নাগরিক এবং পলিটাস হচ্ছে নগর রাষ্ট্র, অর্থাৎ নগর বা নাগরিক এবং নগর রাষ্ট্র নিয়ে যে বিষয়টা আলোচনা করে সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। কথাটা রাষ্ট্রবিজ্ঞানের শুধু মূল কথাই হচ্ছে কি তাহলে, যে রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে। রাষ্ট্র এমন একটা প্রতিষ্ঠান যাকে ঘিরে রয়েছে অসংখ্য বিষয়, অর্থাৎ রাষ্ট্রের সাথে সম্পৃক্ত যে সকল প্রতিষ্ঠান, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত যে সকল সংগঠন আছে, রাষ্ট্র পরিচালনার জন্য যে বিধিবিধান আছে, রাষ্ট্রকে রাষ্ট্র হতে হলে কি কি উপাদান থাকতে হয় সেগুলো নিয়ে আলোচনা করে। অর্থাৎ রাষ্ট্রের সাথে জড়িত যত বিষয় আছে সবগুলো নিয়ে আলোচনা করে। রাষ্ট্র শুধু নিজ পরিমণ্ডলে তার জাতিরাষ্ট্র নিয়ে আলোচনা করে না, আন্তর্জাতিক পরিমণ্ডলে যা কিছু আছে, যত বিষয় আছে সবগুলো নিয়ে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের কী সম্পর্ক হবে, বাণিজ্য সম্পর্ক কী হবে, আন্তর্জাতিক সংগঠনগুলো কী হবে, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, কূটনৈতিক সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান। সেই হিসাবে আমরা দেখি রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র একটা নির্দিষ্ট কোনো বিষয় নয়, অর্থাৎ এটার পরিধি ক্রমান্বয়ে বাড়ছে আর বাড়ছে। কারণ যতই মানুষ বিশ্ব পরিমণ্ডলে মানুষের বিচরণ যত বাড়ছে ততই নতুন নতুন বিষয় তৈরি হচ্ছে, সেই বিষয়গুলো নিয়েও রাষ্ট্রবিজ্ঞান চুলচেরা বিশ্লেষণ করে। সুতরাং আমরা সেক্ষেত্রে বলতে পারি রাষ্ট্রবিজ্ঞানের পরিধি নির্দিষ্ট কোনো জায়গায় স্থির হয়ে নেই, এটা ক্রমান্বয়ে বাড়ছে আর বাড়ছে। তো আজকে আমরা সেক্ষেত্রে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা নিয়ে। রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি অন্যতম ও গুরুত্বপূর্ণ শাখা। তাই সমাজবিজ্ঞানের ক্রমবর্ধমান অগ্রগতি, বিশ্বের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা জানতে হলে রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান থাকা একান্তই আবশ্যক। মাইকেল কার্টিস বলেছেন, দ্য স্টাডি অফ পলিটিক্যাল ডিফার্স ফ্রম সায়েন্টিফিক স্টাডি ইন দ্যাট, in addition to the desire to understand the to ameliorate to reform to ameliorate to reform in implied in the nature of investigation. বস্তুত রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার প্রেক্ষাপটেই সমাজবিজ্ঞানের প্রকৃত মূল্য অনুধাবন করা যায়। মানুষের রাজনৈতিক জীবনের একটি এতটা গুরুত্ব যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা একান্তই অপরিহার্য। তাই কারণটা হচ্ছে আমরা জানি যে মানুষ একই সাথে রাজনীতিক এবং সামাজিক জীব। তাই সমাজ জীবনে রাষ্ট্রের নাগরিক হিসাবে বেঁচে থাকার জন্য রাষ্ট্রবিজ্ঞানের পাঠ একান্তই অপরিহার্য। তোমাদের সাথে আজকে আলোচনা করছি তাহলে যে আমরা কেন রাষ্ট্রবিজ্ঞান পড়ব। আমি সোজা কথায় বলি যে আমরা যে বিষয়ে পড়াশোনা করি না কেন, রাষ্ট্রে যেহেতু আমরা বসবাস করি, আমরা যেহেতু রাষ্ট্রের নাগরিক, সুতরাং একজন নাগরিক হিসাবে আমার রাষ্ট্রের উৎপত্তি কীভাবে হয়েছে, আমরা কি আগে পরাধীন ছিলাম নাকি স্বাধীন ছিলাম, পরাধীন রাষ্ট্র হিসাবে কতদিন ছিলাম, স্বাধীনতা কবে অর্জিত হয়েছে, নাগরিক হিসাবে আমার করণীয় কী, এগুলো যদি আমি জানতে চাই তাহলে আমি যে কোনো টপিকসেই পড়াশোনা করি না কেন আমাকে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে। সেজন্য দেখো বাংলাদেশের সরকার ব্যবস্থায়, আমাদের যে সরকার যে শিক্ষা ব্যবস্থায় নতুন যে সংযোজন করেছেন, যে গ্রুপেই পড়াশোনা করুক না কেন সবাইকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস জানতে হয়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্বর প্রমাণ আমরা এখানে পাই।
দ্বিতীয়ত, স্বদেশপ্রেম জাগ্রতকরণ। দেশের প্রত্যেক নাগরিককে সত্যিকার স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়ন একান্তই আবশ্যক। দেশপ্রেমিক নাগরিকগণই দেশের প্রকৃত সম্পদ। তাই দেশ ও জাতির বৃহত্তর কল্যাণেই রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা একান্তই আবশ্যক। অধ্যাপক পল জ্যানেট এ প্রসঙ্গে বলেছেন, স্বদেশপ্রেম জাগ্রত করার জন্য রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান খুবই প্রয়োজন। দ্বিতীয়ত, লোক প্রশাসন সম্পর্কে জ্ঞান আহরণ। লোক প্রশাসনের অন্যতম কাজ হচ্ছে সরকারি নীতি বাস্তবায়ন করা। তাই এ কারণে লোক প্রশাসনের রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়। প্রশাসনিক সংগঠন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, স্থানীয় শাসন, আমলাতন্ত্র ইত্যাদি সম্পর্কে সম্য জ্ঞান আহরণ করতে হলে রাষ্ট্রবিজ্ঞানের পাঠ করা আবশ্যক। এছাড়াও আছে ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে। মানুষ রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে তার অধিকার সম্পর্কে সজাগ হয়। পরবর্তীতে রাষ্ট্রপ্রদত্ত অধিকারগুলোকে যথাযথভাবে ভোগ করে ব্যক্তি তার ব্যক্তিত্বকে বিকাশ করতে পারে, যে কারণে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান অত্যন্ত জরুরি। সংগঠিত সমাজ গঠনের লক্ষ্যে একটি সমাজকে কিভাবে সুসংগঠিতভাবে গঠন করা যায় তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে, যে কারণে সুন্দর, সুসংগঠিত ও সুস্থ সমাজ গঠনের জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা একান্তই অপরিহার্য। রাজনৈতিক সংগঠনের সম্পর্কে জানা। আমরা জানি আমাদের একটি রাষ্ট্র পরিচালনার জন্য অনেকগুলো ক্ষেত্র বা অনেকগুলো ব্যক্তি বা সংগঠন আছে। সেক্ষেত্রে আমরা দেখি যে একটি রাষ্ট্রে রাজনৈতিক দল, তার কার্যাবলী, নির্বাচক মণ্ডলী, জনমত, সরকার, এই সংগঠন সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানে বিস্তারিত আলোচনা করা হয়, যা পাঠ করলে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারি। আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে জ্ঞান লাভ। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার একটি অন্যতম বিষয় হলো আন্তর্জাতিক রাজনীতি, যে কারণে আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা একান্তই জরুরি। আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন বিষয় যেমন জাতীয় শক্তি, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, শক্তির ভারসাম্য ইত্যাদি বিষয় আমাদেরকে জানতে হবে। রাষ্ট্র সম্পর্কে জ্ঞান দান করা। রাষ্ট্র মানব সমাজের একটি অপরিহার্য প্রতিষ্ঠান। মানুষকে কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক হতে হয়। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে আমাদের জ্ঞান দান করে। অতীতের ভিত্তিতে বর্তমান এবং বর্তমানের সত্তায় ভবিষ্যতের কাঠামো গড়ে তোলার যথার্থ জ্ঞান রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমেই জানা যায়। রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে জ্ঞান অর্জন। রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞান আমাদের জ্ঞান দান করে। জাতীয়তাবাদ কী, আন্তর্জাতিকতাবাদ কী, রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হয়েছে, এই বিষয়গুলো জানতে হলে আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান পাঠ করতেই হবে। গণতন্ত্র সম্পর্কে আমরা সবাই জানি। গণতন্ত্রকে আমরা বলি যে জনগণের শাসন ব্যবস্থা। সুতরাং এই গণতন্ত্র সম্পর্কে জানতে হলে, গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সচেতন হতে হলে আমাদের অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে আমাদের জানতে হবে। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। একটা দেশের নাগরিক যদি রাজনৈতিকভাবে সচেতন না হয়, তাহলে সে তার অধিকারগুলো রাষ্ট্র থেকে কিভাবে লাভ করবে? সেজন্য সে যদি কোনোভাবে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়, রাজনৈতিক সচেতনতার কারণে সে তার অধিকার আদায়ে সোচ্চার হতে পারে। সেক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান পাঠের কোনোই বিকল্প নেই। প্রশাসনিক জ্ঞান বৃদ্ধির জন্য রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞান জ্ঞান দান করে থাকে। জনকল্যাণকামী এবং জনকল্যাণমুখী প্রশাসনের অন্যতম পূর্ব শর্তই হল রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান। তাছাড়া এটি কূটনৈতিক দক্ষতা বৃদ্ধি করে, কারণ কূটনৈতিক দক্ষতা আমাদের জন্য অপরিহার্য। কারণ কোনো রাষ্ট্র কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। তাকে অন্যান্য রাষ্ট্রের সাথে যদি বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করার মাধ্যমে তার জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে হয়, সেক্ষেত্রে তার কূটনৈতিক জ্ঞান বৃদ্ধির কোনোই বিকল্প নেই। কূটনৈতিক জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান পাঠ অত্যন্ত জরুরি।
তাই এছাড়া কল্যাণকামী রাষ্ট্রের উপযোগী শিক্ষা গ্রহণের জন্য আমরা রাষ্ট্রবিজ্ঞানের উপরে নির্ভরশীল হতে পারি। কারণ আধুনিক রাষ্ট্র কোনো পুলিশি রাষ্ট্র নয়, বরং একটি কল্যাণকামী রাষ্ট্র। সেজন্য কল্যাণকামী রাষ্ট্র হিসেবে এর কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সে সম্পর্কে জ্ঞান লাভের জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান পাঠ অত্যন্ত জরুরি। সরকারের বিভিন্ন বিভাগ সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে রাষ্ট্রবিজ্ঞান পাঠ করতে হবে, কারণ একটা দেশের রাষ্ট্রকে পরিচালনার জন্য একটি সরকার থাকে। যেমন বাংলাদেশে একটা সরকার আছে, এই সরকার প্রত্যেকটা রাষ্ট্রের সরকারকে পরিচালনার জন্য কয়টি বিভাগ থাকে? 3টি বিভাগ থাকে। যেমন আইন বিভাগ একটি বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, অর্থাৎ আইন, বিচার এবং শাসন বিভাগ। এই 3টা বিভাগ হচ্ছে মেইন বিভাগ, এবং তার সাথে আরও অন্যান্য অনেক সংশ্লিষ্ট অনেক দপ্তর আছে, অফিস আছে। এগুলো সব কিছু মিলেই একটি দেশের সরকার পরিচালিত হয়। সুতরাং এ সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে আমাদেরকে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান পাঠ করতেই হবে। এছাড়া আমরা দেখি, আমরা আধুনিকতার দাবি করি। আধুনিকতার দাবি একেবারেই অনিবার্য, কারণ প্রতিটা মানুষ তার বর্তমান অবস্থায় সন্তুষ্ট থাকতে পারে না। মানুষ মাত্রই পরিবর্তনশীল, তার ইচ্ছা, তার চাহিদা, তার চিন্তা চেতনা সব কিছুই দ্রুত পরিবর্তন ঘটছে, যার প্রভাব পড়ছে আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায়, ব্যক্তিগত ব্যবস্থায়, পারিবারিক ব্যবস্থায়। সুতরাং বর্তমান যুগটাই হচ্ছে আধুনিক যুগ। আধুনিকতা ছাড়া সুষ্ঠু পরিবেশ বিকাশ অসম্ভব ব্যাপার। তাই সাম্প্রতিক বিশ্বে রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম আলোচনা বিষয় হলো আধুনিকীকরণ, যে কারণে আধুনিকতার ধারণা লাভের জন্যই আমাদের রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা একেবারেই অনিবার্য। এছাড়া রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের বিভিন্ন পদ্ধতি আছে। সুশৃঙ্খল পঠন পাঠনের জন্য রাষ্ট্রবিজ্ঞান কতগুলো অধ্যয়ন পদ্ধতি অনুসরণ করে। যেমন মনস্তাত্ত্বিক পদ্ধতি। আমি যদি একটা রাষ্ট্রে সরকার ব্যবস্থার পরিবর্তন করতে চাই, যেমন ধরো এখানে সমাজতন্ত্র আছে, এক্ষেত্রে যদি আমি গণতন্ত্র প্রবর্তন করতে চাই বা অন্য কোনো পদ্ধতি পরিবর্তন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমার দেশের জনগণের সাথেই তো রাষ্ট্রের একটা গভীর সম্পর্ক। সেক্ষেত্রে জনগণের মনস্তাত্ত্বিক বিকাশ কীরকম হচ্ছে, জনগণ এটাকে কিভাবে গ্রহণ করবে, এর উপরে ভিত্তি করেই কিন্তু একটি দেশের সরকার পদ্ধতি বা ব্যবস্থা পরিচালিত বা পরিবর্তিত বা সংযোজিত হয়। ঠিক তেমনি কিছু রয়েছে আইনভিত্তিক পদ্ধতি, পরীক্ষামূলক পদ্ধতি, সাক্ষাৎকার পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি। এই পদ্ধতিগুলো তোমাদেরকে আমি পরে আলোচনা করব। তো এগুলো জানার জন্য কিন্তু আমাদের কি করতে হয়? রাষ্ট্রবিজ্ঞানের উপরে নির্ভরশীল হতে হয়। তাই এসব পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান পাঠ করতেই হবে। তুলনামূলক শাসন ব্যবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন। বিশ্বের বিভিন্ন দেশে শাসন ব্যবস্থা তুলনামূলকভাবে আলোচনা করার জন্য রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। মার্কিন যুক্তরাজ্য, চীন, জাপান, রাশিয়া প্রভৃতি দেশের তুলনামূলক আলোচনার মাধ্যমে কোন দেশের সংবিধান উত্তম তা আমরা জানতে পারি, এবং আমাদের নিজস্ব যে কোনো দেশ তার নিজস্ব সংবিধানের ত্রুটি বিচ্যুতিগুলোকে পরিহার করে গুণগত বৈশিষ্ট্যগুলো গ্রহণ করে তার শাসন ব্যবস্থাকে আরও উন্নত করতে পারে। তাই এই তুলনামূলক শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা একান্তই প্রয়োজন। তো আজকে এতটুকু থাকলো। তোমাদের পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। আশা করি তোমাদের সাথে অনলাইনে না হলেও আমরা সরাসরি যাতে আমরা শারীরিক উপস্থিতির মাধ্যমে আমরা যাতে অফলাইনে ক্লাস করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুক, স্বাভাবিক জীবনে আমরা যেন আবার ফিরে যেতে পারি। আল্লাহ পাকের কাছে অসীম রহমত কামনা করি। আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে সুস্থ রাখেন, স্বাভাবিক রাখেন। আমরা যাতে আমাদের নৈতিক মানদণ্ডগুলো বজায় রেখে আমরা যাতে সকল নিয়ম কানুন মেনে আমরা যাতে জীবনযাপন করতে পারি। নিয়মের ব্যত্যয় বা উশৃঙ্খল জীবনযাপন কখনোই আমাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় কোথাও কল্যাণ আনতে পারে না। আমরা সবাই আমাদের ব্যক্তিগত জীবনে আমরা ডিসিপ্লিন লাইফ লিড করার চেষ্টা করি।
আমরা নিয়মিতভাবে সব কিছু করার চেষ্টা করি, আমরা পড়ালেখা করি, পড়ালেখার পাশাপাশি অন্য কিছু যদি কোনো প্রশিক্ষণ নেওয়ার থাকতে পারে সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করি। মূল কথা হচ্ছে নিজেকে একটা স্বয়ংসম্পূর্ণ এবং একজন দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তোলার আমরা যাতে চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই শক্তি দান করুন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ক্লাসটা তোমরা দেখবে এবং বোঝার চেষ্টা করবে এবং নিয়মিত পড়ালেখা করার চেষ্টা করবে।